Welcome everyone to 18th episode of A to Z WordPress Customizations Page Builder Guru এর। তো আজকের ভিডিওতে আমরা শিখব ডিভি বিল্ডার সম্পর্কে এবং ডিভি প্লাগইন এবং বিল্ডারের কাজ কিভাবে কি করতে হয় এগুলো সম্পর্কে শিখবো। আমরা অলরেডি এলিমেন্টর শিখে এসেছি, ডব্লিউপি বেকারি শিখে এসেছি। তো আই হোপ ডিভি শিখতে এর জন্য আমাদের একটু সুবিধাই হবে। আপনারা যারা শিখছেন তাদের জন্য একটু সুবিধা হবে এবং আমিও অনেক কিছু খুব সহজেই অল্প সময়ে বুঝিয়ে ফেলতে পারবো, কারণ আসলে পেজ বিল্ডারগুলো আমরা এর আগে দেখেছি, কিন্তু সিমিলার টাইপস, মানে একদম সেম তা না, বাট সিমিলার টাইপস থাকে। তো আমি খুব বেশি ইন্ট্রো দিচ্ছি না, আমি সরাসরি লেসনে চলে যাচ্ছি। তো আমি ডিভি ইনস্টল করেছি, ডিভি বিল্ডার। তো ডিভির আবার আরেকটা আছে হচ্ছে ডিভি থিম। তো ব্যাপারটা হচ্ছে, যদি ডিভি থিম ইউজ করি আমরা, তখন সেক্ষেত্রে আর ডিভি বিল্ডার আলাদা করে ইনস্টল করতে হয় না। আর যদি শুধু যদি আমরা চাই যে না, ডিভি থিম আমরা ব্যবহার করব না, আমরা ডিভি বিল্ডার দিয়েই সব কাজ করব, তো সেক্ষেত্রে আর ডিভি থিম ইনস্টল করতে হয় না, শুধু ডিভি বিল্ডার দিলেই হয়। তো আমরা দেখি যে ডিভি বিল্ডার দেওয়ার পরে আসলে আমাদের কি কি অপশনস আসছে বা আমরা কি করতে পারছি। তো ডিভি দেওয়ার পর যেটা হয় যে এখানে প্লাগইন অপশনস আছে, যেখানে আসলে ইউজার নেম এবং এপিআই কি দিয়ে অ্যাক্টিভেট করার যে অপশনটা এটা দেয়। পোস্ট টাইপ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পোস্ট, পেজেস এবং প্রজেক্টস, এই তিনটা জায়গাতেই ডিভি বিল্ডার কাজ করবে। এটা এনাবল ডিসেবল করা যায়। সিমিলার এই সেটিংসগুলো কিন্তু এরকম সেম সেটিংস কিন্তু আমরা ডব্লিউপি বেকারির ক্ষেত্রেও দেখেছি, এলিমেন্টার ক্ষেত্রেও দেখেছি। অ্যাডভান্সডে আসলে দেখা যাচ্ছে যে এই বিল্ডারগুলোকে ফাস্টার করতে কম্বাইন জাভাস্ক্রিপ্ট এটা এনাবল করা, কম্বাইন সিএসএস ফাইল এনাবল করা, তারপর হচ্ছে টিভি বিল্ডারের এক্সপিরিয়েন্স এনাবল করা, এগুলা আমরা চাইলে ক্লাসিক এডিটর এনাবল করে দিতে পারি, যাতে করে আমাদের ওই যে গুটেনবার্গ, যেটা অসহ্য করা একটা বিল্ডার, এটা যাতে না আসে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেটা। তো এই হচ্ছে জাস্ট সেটিংস। এরপরে দেখা যাচ্ছে যে থিম বিল্ডার আছে। আমরা অলরেডি যখন এলিমেন্টার করেছি, এলিমেন্টারে দেখেছি এলিমেন্টারের থিম বিল্ডার আছে, যেটা কিনা এলিমেন্টার প্রো থাকলে সাপোর্ট করে বা এলিমেন্টার প্রো থাকলে কাজ করা যায়। তো তেমনি ডিভিরও থিম বিল্ডার আছে। ডব্লিউপি বেকারির ক্ষেত্রে আমরা স্মার্ট সেকশন নিয়ে কিন্তু থিম বিল্ডিংয়ের কাজ করতে পারছিলাম। তো ডিভির ক্ষেত্রে এরকম থিম বিল্ডার আছে। ডিভি লাইব্রেরিটা হচ্ছে একদম এলিমেন্টারের মতোই, ওই যে এলিমেন্টারের যেমন টেমপ্লেট থাকতো, তেমন ডিভির হচ্ছে লাইব্রেরি, যেখানে আমরা বিভিন্ন টেমপ্লেট বা বিভিন্ন সেকশন ক্রিয়েট করে রাখতে পারবো। আর হচ্ছে ডিভি রোল এডিটর। সো রোল এডিটরে কি আছে যে প্লাগ ইন অপশন, তারপর হচ্ছে ডিভি লাইব্রেরি, থিম বিল্ডার, এগুলো এনাবল থাকবে কি না, তারপর হচ্ছে বিল্ডার ইন্টারফেসে কোনো কিছু ডিজেবল এনাবল, তারপর হচ্ছে লুকাটে, মানে এইখানে বিভিন্ন ফিচার, সেগুলো রোল অনুযায়ী এনাবল ডিজেবল থাকবে কিনা, এটা হচ্ছে এখানে এই সেটিংসটা। তো এইটাতে মূলত হাত দেওয়ার প্রয়োজন পড়ে না, আমাদের কাজ সীমাবদ্ধ থাকে পরজরি যে থিম বিল্ডার এবং ডিভি লাইব্রেরি এইগুলোর মধ্যেই। তো আসলে আমরা প্রথমে একদম ডিভির সম্পর্কে নতুন যে জিনিসগুলো সেগুলো জানি, যে ডিভি থিম কী করে কাজ, মানে ডিভি বিল্ডারটা কীভাবে কাজ করে, কী কী অপশনস আছে, কীভাবে হচ্ছে এলিমেন্টগুলো কাজ করে, বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমরা একদমই যে ফার্স্ট পার্টে, আমি 3টা পার্টে এটাকে সাজিয়েছি। তো প্রথম ভিডিওতে আমরা আসলে ডিভি বিল্ডারের ডিটেলসে আমরা দেখব যে কীভাবে এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে হয়, রো সেকশন কলাম এগুলো নেওয়ার সিস্টেমটা কি, এগুলো সব দেখবো। তো এটা দেখার জন্য আমি জাস্ট নতুন একটা পেজে চলে যাব, লাইক এই যে সিম্পল পেজ, এইটাকে আমি এডিটে যাব। সিমিলার, একদম সিমিলার টু এলিমেন্টর। ঠিক এলিমেন্টরেও এরকম, মানে এডিটে যেতে হতো, তারপর সেখান থেকে এডিট উইথ এলিমেন্টরের অপশন আসতো, এখানেও ঠিক সেরকম ইউজ দ্য ডিভি বিল্ডার। তো ডিভি বিল্ডার ইউজ করলে কি হবে, আমাদের ডিভি বিল্ডারের দুইটা ভিউ আছে, একটা হচ্ছে ব্যাক এন্ড ভিউ আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভিউ। যেমনটা আমাদের ডব্লিউপি বেকারিতে ছিল, ব্যাকএন্ড ভিউও ছিল, মানে ব্যাকএন্ড এডিটরও ছিল, ফ্রন্ট এন্ড এডিটরও ছিল। তো ডিভিতেও সেরকম ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটাই আছে। তো এখানে ওয়েলকাম টু ডিভি বিল্ডার, স্টার্ট বিল্ডিং, জাস্ট একটা নোটিফিকেশন আসলো, এখানে বিভিন্ন ভিডিও দেওয়া আছে যে কীভাবে কি ঠিক করতে হয় এগুলা।
আমরা চাইলে এখানে ভিডিওটা দেখতে পারতাম। তো যাই হোক, প্রথমে এই ৩ টা অপশন আসে। ঠিক আমি আসলে পার্থক্য করে দেখাচ্ছি, কারণ যেহেতু আমরা এর আগে এলিমেন্টার এবং ডব্লিউপি বেকারি শিখছি। সো এইজন্য আমি ওই ২ টার সাথে পার্থক্য করতেছি। কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে এলিমেন্টরের ফিচারগুলা এবং ডব্লিউপি বেকারি বিল্ডারের ফিচারগুলা, এই ২ টা জিনিসের ফিচারগুলাকে একটা কম্বাইন্ড করেই ডিভি বিল্ডার বানানো। এরকম মনে হয় আমার কাছে। তো আমি যদি এখানে আমরা যখন এলিমেন্টরে যাইতাম তখন আমরা কি স্টার্ট বিল্ডিং, ওখানেও কিন্তু ৩ টা অপশন আসতো। ছোট, ছোট ৩ টা আইকন আসতো, যেখানে ১ম টায় স্ক্র্যাচ থেকে রো সেকশন এগুলো নেওয়া যেত। মাঝখানটাতে হচ্ছে আ থিমের টেমপ্লেটটা লোড করা যেত। এই পাশে দেখা যাচ্ছে যে অন্য একটা টেমপ্লেট এড করা যেত বা এরকম অপশন ছিল। তো এইখানেও ঠিক সেরকম। ১ম এ কি বলছে যে ইউজ এক্সিস্টিং কনটেন্ট, মানে হচ্ছে আম এখন যা আছে পেজে তাই থাকবে, সেখান থেকে আমরা বিল্ড করা শুরু করব, মানে একদম ফ্রেশ বিল্ড করব। এখানে বলছে যে ব্রাউজ লেআউট, তার মানে ডিভি এর জন্য প্রিমেড কিছু লেআউট ক্রিয়েট করা আছে, তো সেই লেআউটগুলো ব্রাউজ করে সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। আর এখানে বলা হচ্ছে চুজ এক্স পেজ, ক্লোন এক্সিস্টিং পেজ। সো অন্য কোনো পেজ যদি থাকে সেই পেজের কন্টেন্টগুলো একদম ওয়ান ক্লিকে আমি এই পেজেও নিয়ে আসতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা মূলত এই শুরু করতে পারি একটা পেজের এডিটিং। তো আমরা স্টার্ট বিল্ডিং একদম নতুন থেকে যাচ্ছি। এগুলাকে আমি ডিলিট করে দিব, কারণ কারণ এখানে এটা ডিফল্ট এসেছে। সো আমি এটা ফুললি ডিলিট করে দিব। তো এইখানে যে ডব্লিউপি বেকারির মতো ব্যাক এন্ড এডিটর, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস এডিটর বা ক্লাসিক এডিটরে ফেরত যেতে পারবো, অথবা ফ্রন্ট এন্ড এডিটরে স্টার্ট করতে পারবো। তো আমরা একটু অপশনগুলো দেখে নিই, একদমই বেসিক অপশন যেগুলা হচ্ছে কোথায় কী অপশন আছে এটা। লাইক এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে কাস্টমাইজ বিল্ডার সেটিংস টুলবার, টুলবারে বিভিন্ন সেটিংস আছে, ভিউ মোড কেমন হবে, তারপরে হচ্ছে বিল্ডার ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারাকশন মোড, ক্লিক মোড, গ্রিড মোড, এই যে এই সমস্ত এই সেটিংসগুলো আছে। এটা আসলে মূলত বিল্ডারের সেটিংস। তো বিল্ডারের সেটিংস আমার যেমন আছে এমনই, এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। এখানে একটা সেটিংস আছে যেটা হচ্ছে পেজের সেটিংস। তো পেজের সেটিংসে এখানে যেমন পেজ টাইটেল আছে, আমরা চাইলে কিন্তু এখান থেকে পেজ টাইটেল চেঞ্জ করতে পারি। লাইক আমি এখানে দিলাম যে টিভি হোম, এটা দিলাম। তো তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ফিচার ইমেজ এখান থেকে অ্যাড করতে পারছি। এই যে ফিচার ইমেজ, সেটা এখান থেকে অ্যাড করতে পারছি। পুরা পেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারছি। লাইক কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড একটা যে কোনো কালার দিতে পারবো। সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, সেখানেও একটা কালার দিতে পারবো। তারপর ডিজাইন অপশনে দেখা যাচ্ছে যে স্পেসিং আছে। তারপর টেক্সটে হচ্ছে পুরা পেজের টেক্সট কালার কী হবে সেটা একটা ডিফল্টভাবে আসতেছে। অ্যাডভান্সে দেখা যাচ্ছে কাস্টম সিএসএস অ্যাড করা যায়। পারফরমেন্স হচ্ছে সিএসএস ফাইল জেনারেশন, এই সিম্পল জিনিস একদম। তো আমি এটা আপডেট করে দিই। ওই যে ডিভি হোম নাম দিয়েছি, এখানে কিন্তু ডিভি হোম চলে আসছে অটোমেটিক। তো আবারও ব্যাকএন্ডে এডিট করতে গেলে কি করতে হয়, যে এরকম প্লাস বাটনে ক্লিক করে কয়টা কলামের সেকশন হবে সেটা সিলেক্ট করে নিতে পারবো আমরা। তো ডব্লিউপি বেকারির ক্ষেত্রে যে একটা প্রবলেম ছিল, যে ফ্রন্ট এন্ডে এডিট করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যাক এন্ডে আসতে হতো। কারণ ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে যে কিছু এলিমেন্টস ধরতে প্রবলেম হতো, বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে সমস্যা হতো, বা স্পেসিংয়ের কারণে। যেমন আমরা দেখেছি যে অ্যাকর্ডিয়নের সময় একটা ভিন্ন ভিন্ন অ্যাকর্ডিয়ন সিলেক্ট করতে একটু ট্রাবল হয়ে যেত, যার কারণে আমাদের সুবিধা হতো ব্যাকএন্ডে কাজ করতে। তো ডিভির ক্ষেত্রে আসলে এই ধরনের প্রবলেমগুলো খুবই কম বা নেই বললেই চলে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা ফ্রন্ট এন্ডেই শিখতে পারি যে কীভাবে ফ্রন্ট এন্ডে, মানে আমরা যে ফ্রন্ট এন্ডে বিল্ড করব কীভাবে। যদিও জিনিসটা একই, মানে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডে কাজ করাটা একই, সেম। আমরা ডব্লিউপি বেকারির ক্ষেত্রেও দেখেছি। সো আমি এটার ব্যাক এন্ডে দেখাচ্ছি না, আমরা এখন এখন সরাসরি চলে যাব বিল্ড অন দ্য ফ্রন্ট এন্ডে। সো ফ্রন্ট এন্ডে গেলে যেটা হয়, এটা এটা অনেক ফাস্টার অ্যাকর্ডিং টু ডব্লিউপি বেকারি, মানে ডব্লিউপি বেকারি এর তুলনায় এটা একটু ফাস্ট হয়।
কেন ফাস্ট হয়? যে এটা আমাদের আহ, এরা হচ্ছে স্ক্রিপ্ট ব্যবহার করে, জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে, মানে এটা একটু স্ক্রিপ্ট নির্ভর, এদের বিল্ডারটা একটু স্ক্রিপ্ট বেশি, স্ক্রিপ্টিং নির্ভর, যার কারণে একটু ফাস্ট ফাস্ট কাজ করা যায়। আর অ্যানিমেশনগুলোও ভালো। তো যাই হোক, আমাদের এখানে একটা থিম যেটা আছে, এই থিমটা হচ্ছে 2021 মেবি, মানে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের থিম, যার কারণে আমাদের একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই যে হোম লেআউটটা, এই লেআউটটা খুবই ন্যারো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে থিমটা চেঞ্জ করে দেখতে পারি যে কোন থিমে আসলে এরকম হয়। অথবা আদারওয়াইজ আমরা ডিভি থিম ইনস্টল করেও কিন্তু সেখান থেকে, মানে ডিভি থিম ইনস্টল করলে কিন্তু উইডটা ঠিক হয়ে যাবে। বাট আমরা লেটস সি, আমরা মেবি 2019 অ্যাক্টিভেট করলে হয়তো বা আমরা ফুল উইডের একটা ওয়েবসাইট পাবো। যদিও আমাদের আসলে এই কমপ্লিট এরকম থাকবে না, আমরা থিম বিল্ডার দিয়েই সমস্ত কিছু চেঞ্জ করে ফেলবো। বাট লেটস সি আমাদের থিমটা চেঞ্জ করাতে কি হয়। বেসিক্যালি আমরা কিন্তু পুরো কাজটা একদমই আম, ইসেই করতেছি, এটাকে কি বলে, মানে একদম বিল্ডার দিয়েই করতেছি আমরা, এখানে কিন্তু কোনো থিম ব্যবহার করছি না। ঠিক আছে? তো আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আবার সাইড বার আসতেছে। তো এটা সমস্যা নাই। আহ, আমরা তাহলে একটা যেটা কাজ করব, ব্ল্যাঙ্ক একটা থিম ইনস্টল করব, লাইক আমরা আগেও যেমন করেছি এলিমেন্টারের ক্ষেত্রে, বা ডব্লিউপি বেকারির ক্ষেত্রেও করেছিলাম, হ্যালো থিম ইনস্টল করেছিলাম। তো এরকম একটা ব্ল্যাঙ্ক থিম ইউজ করব, বা হচ্ছে ওশেন ডব্লিউপি ইউজ করেছিলাম। তো চাইলে আমরা ওশেন ডব্লিউপিও ইউজ করতে পারি, বাট আমরা দেখব যে ডিভি রিলেটেড কোনো থিম আছে কিনা। সো আমি ডিভি লিখেই সার্চ করি যে ডিভি বিল্ডার দিয়ে ব্যবহার করার জন্য কোনো থিম আছে কিনা। এটা অফকোর্স থাকবে। তো আমি যেটা করছি, আমি ডিভি থিমটাই ইনস্টল করে নিচ্ছি, কারণ এটা সবচেয়ে ভালো হয় আর কি। যেহেতু ডিভি থিম একটা ইউনিক জিনিস, ডিভি বিল্ডারটাও ইউনিক। সো এদের জন্য আসলে ডিভি থিমের সাথে বিল্ডারটা ভালো কম আম, কি বলে এটাকে, ভালো একটা কম্বিনেশন করবে। যদিও আমরা পুরা কাজটা বিল্ডার দিয়েই করব, আমরা এখন যেটা শিখবো আমরা কমপ্লিট বিল্ডার দিয়েই সব কিছু শিখবো, লাইক বিল্ডার দিয়েই পুরো থিমটা ডেভেলপ করব এরকম। ওকে, বাট আমি ডিভি থিমটা ইনস্টল করে নিচ্ছি কাজের সুবিধার্থে, এবং যেটা বললাম অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটা ইউনিক একটা থিম বা ইউনিক বিল্ডার, সো এরা নিজেদের থিমের সাথেই এটা হচ্ছে কমফোর্টেবলি কাজ করতে পারবে। তো ডিভি থিম ইনস্টল করে যখন আমি বিল্ডারটা স্টার্ট করলাম, মানে পেজটা আবার রিলোড দিলাম এডিট করার জন্য, তখন দেখা যাচ্ছে যে আমার পুরো পেজটা একটা ব্ল্যাঙ্ক পেজ, বা ফুল উইড একটা ব্ল্যাঙ্ক পেজ হিসেবে আসতেছে, যেখানে আমি পুরো জিনিসটা কাজ করতে পারবো। ওকে, তো এখন আমি পুরো বিল্ডারটা দেখতেছি যে লোড হচ্ছে। আমি কিছু অপশন দেখে নিই এখানে, বিল্ডারের কিছু সেটিংস আছে নিচে, এটা উপরটা লোড হতে থাকুক। তো ওকে, আমি স্টার্ট বিল্ডিং এটা দিয়ে দিলাম। তো এখানে ডিভির থিম ইনস্টল দেওয়ার কারণে ডিফল্ট একটা হেডার সেটা হচ্ছে নিয়ে নিয়েছে। তো ওয়েল, আমার লোডিং শেষ। এখন ব্ল্যাঙ্ক পেজটা এভাবে শো করবে, একটা সেকশন সবসময় ডিফল্ট আকারে থাকবে। তো তার আগে আমি একটু নিচের অপশনগুলো নিয়ে আলোচনা করি, নিচে কী কী আছে। খুবই সুন্দর মিনিমালিস্টিক সেটিংস এখানে। প্রথমে আছে হচ্ছে ওয়ার ফ্রেম ভিউ, মানে ভিউটা চেঞ্জ করা যায়, ব্যাক এন্ড ভিউটা যেরকম, এই যে এটা হচ্ছে ব্যাক এন্ড ভিউ। ওয়ার ফ্রেম ভিউটা এনেবল করা যায়, আবার ডিসেবল করে দেওয়া যায়। ব্যাক এন্ডে আমরা ঠিক যেভাবে এডিট করব, এখানে ঠিক সেইভাবে একই রকমভাবে দেখাবে। এটা হচ্ছে ওয়ার ফ্রেম ভিউ। আর চেঞ্জ করলে আমরা একদম ভিজুয়ালটা দেখতে পারবো। এখানে হচ্ছে জুম আউট করার অপশন আছে। এখানে হচ্ছে ৩ ধরনের ডিভাইস, এই ৩ ধরনের ডিভাইসের ভিউটা কেমন হবে সেটা দেখতে পাচ্ছি, সিমিলার টু এলিমেন্টার বা ডব্লিউপি বেকারি। এখানে হচ্ছে যে কোনো সেকশন বা কোনো কিছু, কোনো লেআউট, প্রিমেড লেআউট বা সেভ করা কোনো লেআউট বা এক্সিস্টিং পেজ, এগুলো অ্যাড করার অপশন। এবং ডিভি থিম, যেহেতু আমার কাছে, আমি ডিভি থিমটা দিয়ে দিব। তো আমার ডিভি থিমটা যেটা আছে এটাতে আপনারা লাইসেন্স করা না, বাট আই হোপ আপনারা এই লেআউটগুলো সব লোড দিতে পারবেন, আই গেস।
জিপিএল থিম যেহেতু আমি এটা লোড নিয়ে এখন দেখছি না, পরে দেখব। মানে আমাদের ডিভি থিম নিয়ে যখন আমরা পোর্টফোলিও পেজ ক্রিয়েট করব তখন আমরা এটা দেখব। ফর নাও আমি এটা স্কিপ করে যাচ্ছি, বাট আমাদের এখানে লেআউট আপলোড করার অপশনগুলো রয়েছে। তো এইখানে হচ্ছে সেভ টেমপ্লেট হিসেবে, মানে যেটা আমরা ডিভিতে বলতেছি হচ্ছে অ্যাড টু লাইব্রেরি। তো এটা হচ্ছে যে আমরা এলিমেন্টরে যেমন দেখা যাচ্ছে যে টেমপ্লেট হিসেবে সেভ করতাম, এটা হচ্ছে সেরকম যে লাইব্রেরিতে আমরা যদি কোনো লেআউট আমাদের অ্যাড করা থাকে বা আমরা এই পেজে যা কিছু ক্রিয়েট করব, এইটা হচ্ছে আমরা লাইব্রেরি হিসেবে সেভ করব। এটার জন্য লেআউট নেম, তারপর হচ্ছে কোনো ক্যাটাগরি করে লেআউট হিসেবে সেভ করা যায়। তো সেটা আমরা করতে পারবো। তারপরে দেখা যাচ্ছে যে এটা লেআউটটা ক্লিয়ার করার জন্য, মানে ফুল পেজ আমি যা কিছু বানাবো, যা কিছু এখানে অ্যাড করব, সব কিছু আমি এক ক্লিকেই পুরো ফুল পেজটা ক্লিয়ার করে ফেলতে পারবো। এটা হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ বাটন, এই নিচের মেনুটা আনার জন্য। এটা হচ্ছে সেটিংস। সেটিংসে হচ্ছে এটা আমি আগেও দেখাইছি যে পেজের টাইটেল, তারপর হচ্ছে কিছু ডিজাইন থাকে, সেখানে হচ্ছে কালার প্যালেট, স্পেসিং, এই গাটার উইথটা হচ্ছে কলামের উইথটা কেমন হবে, এটা যত আমি যদি এটা 4 করে দিই তো সেক্ষেত্রে হচ্ছে কলামের স্পেসিংটা কমে যাবে, মানে কলামগুলো আর একটু বেশি ওয়াইড হবে। আর 3টা হচ্ছে ডিফল্ট। টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে পুরো পেজের ডিফল্ট টেক্সট কালার অ্যাড করে দিতে পারি। অ্যাডভান্সে গিয়ে হচ্ছে এই টোটাল পেজে যা যা কাস্টম সিএসএস অ্যাড করব বা ব্যবহার করব সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। পারফরমেন্সের এখানে হচ্ছে স্ট্যাটিক সিএসএস ফাইল জেনারেশন, এটা অন করে রাখলে এই পেজের সিএসএসগুলো আলাদা একটা সিএসএস ফাইলে ওপেন হবে, যেটা কিনা সামটাইমস স্পিড অপটিমাইজেশনের জন্য কাজে দেয়। এখানে হচ্ছে হিস্টোরি, যে আমরা কোথায় কখন কি করলাম সেটা হিস্টোরি আকারে থাকবে, এবং কোনো কিছু আন্ডু রিডিউ করতে হলে এখান থেকে রিডু আন্ডু করা যায়। আর এখান থেকে হচ্ছে স্টেজটা, আমরা যেই স্টেজ আগে করে আসছি সেটা সেট করা যায় এরকম। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে সেভ বা আপডেট করার বাটন। এখানে হচ্ছে নেভিগেটর বা লেয়ার্স, আমরা এলিমেন্টরে দেখেছিলাম নেভিগেটর, আর এখানে হচ্ছে লেয়ার্স এরকম। আর এই তো। তো এখন আমরা দেখব যে আসলে কিভাবে কিভাবে হচ্ছে আমরা সেকশন, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কন্টেন্টগুলো এগুলো নিয়ে কাজ করতে পারি। লাইক আমরা এখানে দেখছি প্রথমে একটা ডিফল্ট হিসেবে একটা সেকশন থাকেই। তো আর সেকশনগুলোতে এরকম চাইলে আমরা সেকশনগুলো এইভাবে টেনে টেনে মানে সেকশনের যে এরিয়া এটা টেনে টেনে যে নিচে প্যাডিং মার্জিন এটা কিন্তু বাড়াতে কমাতে পারি। লাইক এখানে যে আমি 40 সেট করে দিলাম উপরে, সরি নিচে, উপরেও এরকম করা যায়, বাড়ানো কমানো যায়, বা মিনিমাম হাইটটা বাড়ানো যায়, বা হচ্ছে এই যে এখানে হচ্ছে প্যাডিং, মানে এটা কার্সর ধরার উপর নির্ভর করে যে আমরা যখন কার্সর ক্লিক করব কখনো মার্জিনে ধরতেছে, আর কখনো একটু নিচের দিকে ধরলে তখন হচ্ছে প্যাডিংয়ে ধরতেছে। তো এটা আসলে চিন্তা করার মতো কোনো কিছু না, কারণ এই সেটিংসটা ভিতরে আছে। যেমন এটা একটা সেকশন, তো আমরা দেখি সেকশনের সেটিংস কী কী আছে। লাইক প্রথম হচ্ছে কন্টেন্টে দেখা যাচ্ছে যে পুরা সেকশনকে লিঙ্ক হিসেবে ক্রিয়েট করা যায়, যেটা আমরা ডব্লিউপি বেকারিতে আগে দেখি নাই বা এলিমেন্টারে দেখিনি। তো ডিভিতে কি করা যাচ্ছে, পুরো সেকশনটাকে একটা লিঙ্ক বা একটা ইউআরএল হিসেবে ব্যবহার করা যাচ্ছে। প্রত্যেকটা লিঙ্ক ফিল্ডের পরেই কিন্তু এরকম আর লিঙ্কটা ওপেন, মানে নিউ পেজে ওপেন হবে নাকি এক্সিস্টিং পেজে ওপেন হবে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে সেট করা যায়। পুরা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রেডিয়েন্ট হবে কি না, ব্যাকগ্রাউন্ড কালারে কোনো ছবি হবে কি না, ব্যাকগ্রাউন্ড কালারে প্রয়োজনে আমরা ভিডিও অ্যাড করে দিতে পারি। এই পুরা জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ডের থেকেই করা যায়। ব্যাকগ্রাউন্ড ভিডিওতে আমরা WEBM এই ভিডিওটাও অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড ভিডিওর হাইট উইড এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালারের ক্ষেত্রে শুধু কালার অ্যাড করার অপশন। যদি আমরা গ্রেডিয়েন্ট দিই তো সেইখানে
এখানেও গ্রেডিয়েন্ট করার অপশন, মানে আর কিছু নাই। ইমেজ দিলে দেখা যাচ্ছে আবার ইমেজ দিলে দেখা যাচ্ছে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি প্যারালাক্স হিসেবে সেট করার প্রয়োজন আছে কিনা, বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কভার হবে নাকি ফিট করবে পুরা সেকশনের সাথে, বা হচ্ছে ইমেজটা যে অরিজিনাল সাইজ সেই অরিজিনাল সাইজে আসবে, এটা সেট করা যায় এখান থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশনটা কোথা থেকে স্টার্ট হবে, মানে টপ লেফট থেকে শুরু হবে নাকি সেন্টার সেন্টার থাকবে, এটা এখানে চেঞ্জ করতে পারবো। ইমেজটা রিপিট হবে বা নো রিপিট হবে কি না, এটা দিতে পারবো। তো এই তো ব্যাকগ্রাউন্ডের সব কিছুই। এরপরে সেকশনের হচ্ছে লিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ডের পরে অ্যাডমিন লেভেলে এখানে আসলে ইম্পর্টেন্ট কিছু না। ডিজাইনে এসে আমরা হচ্ছে লেআউটে ইনার শ্যাডো দিতে পারি। এই যে অটোমেটিক কিন্তু এখানে খেয়াল করলে যে ইনার শ্যাডো ইয়েস করলে শ্যাডো আসছে, আদারওয়াইজ আসছে না। ডিভাইডার দিতে পারি। সো ডিভাইডারগুলার হচ্ছে আমরা জানি ডিভাইডারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝবো যে আসলে কিসের কথা বলতেছি আমরা। এই যে এইগুলা, এটা আমরা এলিমেন্টেরও দেখে আসছি যে টপে বা বটমে ডিভাইডার দেওয়া যেত। তো একইভাবে কিন্তু এই যে ডিভি দিয়েও এটা দেওয়া যায়, টপে হোক বা বটমে হোক এটা দেওয়া যায়। সো এটা আমরা আনডু করতে পারবো এখান থেকে। আর এলিমেন্টের মতো করেই সিমিলার করে আমরা ডিভাইস চেঞ্জ করে, মানে এক একটা ডিভাইসে এক এক রকম করে দিতে পারবো। ঠিক আছে? যেমন এই যে বটমে আমি যদি বটমে এটা একটা ডিভাইডার দেই, লাইক এরকম। তো এটা আমি যদি এখন ট্যাবলেটে যাই, ট্যাবলেটে গেলে চাইলে আমি ট্যাবলেট থেকে এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো, বা হচ্ছে এই যে ডিভাইডার হাইটটা ট্যাবলেটে 0 করে দিলাম। সো ট্যাবলেটে ডিভাইডারটা থাকলো না, বা ডেস্কটপে যখন আসবো তখন ডিভাইডারটা এই যে এরকম 113 পিক্সেল, বা ট্যাবলেটে দেখা যাচ্ছে যে 0 করে দিলাম। ওকে, এটা হচ্ছে এইখান থেকে এটা করে আসতে হবে। এখান থেকে প্রত্যেকটা অপশন থেকে আসলে প্রত্যেকটা অপশনের এই যে ডিভাইস যে থাকে এখানে গিয়ে, যে ডেস্কটপে আমি দেখা যাচ্ছে যে 80 পিক্সেল দিয়ে দিলাম বা 100 পিক্সেল দিলাম, এখানে লিখেও দিতে পারি, অ্যারো আপ ডাউন কি দিয়েও দিতে পারি। তো 100 পিক্সেল দিলাম, ট্যাবলেটে গিয়ে আমি এটাকে 0 করে দিলাম। এই যে এরকম। তো এটা আমি এখানে একটু বিস্তারিত দেখলাম, কারণ প্রত্যেকটা সেকশনেই প্রত্যেকটা জায়গাতেই দেখা যাবে যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। এই যে প্রত্যেকটা ফিল্ডেই দেখা যাবে কি যে টাইটেলের পাশেই এখানে হচ্ছে ট্যাবলেট বা ডেস্কটপের জন্য আলাদা আলাদা অপশন আছে, বা আলাদা আলাদা অপশন কাজ করানো যাবে। এমনকি ডেস্কটপে আমরা এক স্টাইল, মানে ডেস্কটপে দেখা যাচ্ছে যে এইটা, আর ট্যাবলেটে গেলে আমরা স্টাইলটাও মেবি চেঞ্জ করতে পারবো। একটু দেখি চেক করে। ইয়েস, ডেস্কটপে স্টাইল একটা, ট্যাবলেটে গিয়ে আরেকটা, এটাও করতে পারবো। তো এটা হচ্ছে ডিভাইডার গেল। ডিভাইডারের পরে হচ্ছে সাইজিং, দেখা যাচ্ছে যে উইড কতখানি হবে, আমরা চাইলে ম্যানুয়ালি উইড করে দিতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম উইড দিতে পারি। তারপর হচ্ছে সেকশন অ্যালাইনমেন্ট সেন্টারে হবে, ডিফল্টভাবে সেন্টারেই থাকে, সো এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। প্রয়োজনে সেকশনের মিনিমাম হাইট, মানে ফিক্সড একটা হাইট দিয়ে দিতে পারি এইখানে এবং এইখানে। ঠিক আছে, ফিক্সড হাইট করে দিতে পারি। এটা প্রয়োজন পড়ে ব্যানার ক্রিয়েটের ক্ষেত্রে বা স্লাইডার ক্রিয়েটের ক্ষেত্রে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম হাইটও দিয়ে দিতে পারি। তো এই তো এইভাবে হচ্ছে আমরা লেআউটগুলোর কাজ করতে পারি। স্পেসিংয়ের ক্ষেত্রে যেটা আমরা যে টানাটানি করছিলাম, সেটা টানাটানি না করে আমরা এখান থেকেও কিন্তু প্যাডিং, তারপর হচ্ছে মার্জিন উপরে এগুলো দিতে পারি। তো প্যাডিং মার্জিন সম্পর্কে এখানে আর বোঝানোর মতো কিছু নাই বিস্তারিত। বর্ডারের ক্ষেত্রে আমরা যদি একটা বর্ডার দেই, তো বর্ডারের ক্ষেত্রে এইখানে হচ্ছে পিক্সেল এই যে এইভাবে দিতে হবে। এলিমেন্টের যেমন 4টা বক্স ছিল পাশাপাশি, 4টা ইনপুট ফিল্ড ছিল, আর এখানে বক্সে এটা আরো সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে কোন কোনায়, মানে এক একটা কোনায় এক এক রকম। লাইক আমি এটা এরকমভাবে করতে পারি যে এখানে 0, এটা আচ্ছা, এটার জন্য মানে 4টার ভিন্ন ভিন্ন ভ্যালু দিতে গেলে মাঝখানে যে যেটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটা ডিসেবল করে দিতে হবে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আমি 20 আর এই পাশে 20 দিলাম। তাহলে এই যে এরকম একটা শেপ হলো। আর এরকম বর্ডার কিন্তু শুধু এই সেকশনে না, ইমেজ হোক যে কোনো জায়গায় এরকম বর্ডারের অপশনটা থাকবে। তো হ্যাঁ, বর্ডারের কালার, বর্ডার উইথটা হচ্ছে যে 1 পিক্সেল দিলে এই যে এরকম, তো দেখা যাচ্ছে যে এই যে বর্ডার কিন্তু এরকম চলে আসছে এবার। তারপরে বর্ডারের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো।
বর্ডার স্টাইল সলিড অথবা ড্যাশড অথবা ডাবল গ্রুভ, এরকম কয়েকটা অপশন আছে, যে কোনোটা ব্যবহার করতে পারবো। বক্স শ্যাডো ইউজ করতে পারবো। বক্স শ্যাডোর কিছু বিল্ট ইন অলরেডি আছে, আমরা এই যে এটা দেখে ভিউ দেখে ইউজ করতে পারি। বেশিরভাগ এই শ্যাডোটা আমার পছন্দ, বা এই শ্যাডোগুলাই বেশি ইউজ করা হয়। তারপরেও আমরা এই যে এখান থেকে ম্যানুয়ালি ভ্যালু চেঞ্জ করে করে শ্যাডোর স্টাইলটা চেঞ্জ করতে পারি, শ্যাডোর কালারটা চেঞ্জ করতে পারি। বক্স শ্যাডোর পজিশনটা ইনারও দিতে পারি, যে ভিতরে শ্যাডো হবে বা বাইরে শ্যাডো হবে, এই অপশনটাও আছে। এটা হচ্ছে ফিল্টার হিউ, বা হচ্ছে মানে এটা হচ্ছে কালার ফিল্টার এক কথায়। এটা ইমেজেও আছে, ভিডিওতেও আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে বিভিন্ন প্লেসে এই কালার ফিল্টারটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, ট্রান্সফর্ম আছে, যে ট্রান্সফর্মে হচ্ছে স্কেল করে বা হচ্ছে ট্রান্সলেট করে রোটেট করে এই স্টাইলগুলো চেঞ্জ করা যায়। লাইক এটা হচ্ছে প্রথমে স্কেলের ক্ষেত্রে হচ্ছে ট্রান্সফর্ম করলে এটা সাইজিংটা যেরকম ছোট হচ্ছে, এই ট্রান্সফর্মে হচ্ছে এরকম অ্যাঙ্গেল কোনাকুনি যে কোনো দিকে এরকম যাবে। রোটেট যদি করা হয় তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে রোটেট করতে পারি। আচ্ছা, তার আগে আমার এই সব চেঞ্জ করে নিতে হবে। তো এবার হচ্ছে আমি চাইলে এটাকে 3D মডেলের মতো করে রোটেট করতে পারি। ঠিক আছে, মানে এটা আমি জাস্ট দেখাচ্ছি, এটা ইমেজ রোটেশনের ক্ষেত্রে খুব কাজে দেয়। তো যাই হোক, ট্রান্সফর্মের অপশন আছে, অ্যানিমেশন আছে কিছু বিল্ট ইন, যেমন যে ফেড, স্লাইড, বাউন্স, জুম, এরকম কিছু অ্যানিমেশন আছে। অ্যানিমেশন ডিরেকশন মানে কোথা থেকে কোন দিকে আসবে, সেন্টারেই হবে নাকি যে রাইট থেকে আসবে, লেফট থেকে আসবে, এটা অ্যানিমেশনের ডিউরেশন কত হবে, এগুলো সব এখান থেকে সেট আপ করা যায়। তো এই গেল ডিজাইন। আর অ্যাডভান্সে হচ্ছে এই যে সিএসএস আইডি বা ক্লাস অ্যাড করা যায় কাস্টম, তারপর হচ্ছে কাস্টম সিএসএস কোড, যেটা আমাদের প্রয়োজন, এটা অ্যাড করা যায়। মানে যখন আমাদের কোনো কোথাও কাস্টম সিএসএস অ্যাড করতে হয় সেক্ষেত্রে। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কাস্টম সিএসএস করার সময়, মানে ডিভিতে কাস্টম সিএসএস অ্যাড করার সময় কিন্তু ক্লাস অ্যাড করতে হয় না কোনো। কারণ এখানে কাস্টম সিএসএস অ্যাড করার অপশন 3টা জায়গায়। একটা হচ্ছে মেইন এলিমেন্ট। মেইন এলিমেন্ট মানে আমি যে এলিমেন্টটা সিলেক্ট করে আছি, এই এলিমেন্টের ভিতরেই ভ্যালুগুলো জাস্ট বসাতে হবে। মানে কেমন, জাস্ট এরকম হবে যে বর্ডার 5 পিক্সেল সলিড। অলরেডি কিন্তু আমি যখন লিখছি তখন কিন্তু যে 5 পিক্সেল সলিড বর্ডার কিন্তু চলে আসছে। মানে আমার এখানে লিটারেলি এই এলিমেন্টের জন্য কোনো ক্লাস দিয়ে সিএসএস দিতে হয়নি, শুধুমাত্র ভ্যালুটা বসালে হয়ে যাবে। এটা একটা সুবিধা, মানে এটা খুবই সুবিধা, যে আমার কষ্ট করে সিএসএস অ্যাড করা বা সিএসএস খুঁজতে হচ্ছে না। আমি এই এলিমেন্টের ভিতরেই জাস্ট যে আমার ভ্যালুটা বসায় দিলেই কাজ হয়ে যাবে। এটা খুবই সুবিধাজনক। তো তারপরে ভিজিবিলিটি হচ্ছে আমরা চাইলে ফোন বা ট্যাবলেট বা ডেস্কটপের জন্য হাইড করে রাখতে পারি, যেটা আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে কাজে দিবে। তারপর হচ্ছে হরাইজন্টাল ওভারফ্লো, ভার্টিক্যাল ওভারফ্লো, এটা আমরা প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারি। ট্রানজিশন ইফেক্ট আছে, যেটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন দেওয়া যায় এখানে, ইজ ইন ইজ আউট, লিনিয়ার, এই কটা ইফেক্ট আছে। পজিশনটা অবশ্য এখানে আমরা ভার্টিক্যালি অফসেট কি হবে, হরাইজন্টাল অফসেট, জেড ইন্ডেক্স বাড়াতে কমাতে পারি, এইগুলো আর কি বেসিক কিছু। স্ক্রল ইফেক্টে আমরা এটাকে চাইলে স্টিকি করে দিতে পারি, স্টিক টু টপ বা স্টিক টু বটম। থেকে স্টিক টু টপ করলে চেঞ্জ হচ্ছে না, আচ্ছা স্টিক টু বটম করলে, মানে এখানে যেহেতু পেজে আর কিছু নাই, যার কারণে স্টিক টু টপ বা স্টিক টু বটমে কি হয় এটা আসলে আমরা বুঝতে পারতেছি না, বাট স্টিকি করতে পারি যে কোনো সেকশন বা যে কোনো কিছুকে। তো আর স্ক্রলেরও ট্রান্সফর্ম ইফেক্ট আছে। এই 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 তো সব কিছু এখানেই। তো সেকশনের যে সেটিংসটা আমি দেখালাম, এই সেটিংসগুলো মোস্ট অফ দ্য এরিয়াতেই আছে। লাইক আমি সেকশনের পর এখন একটা রো নিলাম, রো অ্যাড করার পরেই হচ্ছে একটা মিডিয়া নিতে বলতেছে বা একটা এলিমেন্ট নিতে বলতেছে আমাকে। তো আমি সাপোজ এখানে একটা টেক্সট এলিমেন্ট নিব, সিম্পলি এখানে লিখব টেক্সট এলিমেন্ট নিব।
তো এই টেক্সট এলিমেন্টের ক্ষেত্রেও ডিজাইনে যদি আমি যাই, কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে টেক্সটের কিছু অপশন আছে, সেটা হচ্ছে ডিজাইন অপশনে গেলে যে টেক্সটের অ্যালাইনমেন্ট কী হবে, ফন্ট কী হবে, ফন্ট ওয়েট কী হবে, কালার কী হবে, টেক্সটের সাইজ কী হবে, লেটার স্পেসিং কী হবে, হাইট কী হবে, টেক্সট শ্যাডো কী হবে, অ্যালাইনমেন্ট, টেক্সটের কালার ডার্ক হবে না লাইট হবে। তারপর হচ্ছে হেডিং টেক্সট। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে হেডারের জন্য মানে হেডিং 1 2 বা হেডিং যে টেক্সটগুলো এগুলোর জন্য ভিন্ন কোনো এলিমেন্ট নাই। এই টেক্সট সেটিংয়েই হেডিংও বসানো যায়, আবার নর্মাল টেক্সটও বসানো যায়। জাস্ট আমাকে এরকমভাবে লিখতে হবে, দিস ইজ এ হেডিং। সো দিস ইজ এ হেডিং দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে এটাকে প্রয়োজনে আমি H2 H1 এরকম করে দিতে পারি, ঠিক আছে, বা H2 করে দিতে পারি। তো এরপরে যেটা হবে, এই H2-র স্টাইল কী হবে সেটা করতে গেলে আমাদের এই যে হেডিং টেক্সটে যখন যাব তখন H2-তে সিলেক্ট করতে হবে। H2-তে সিলেক্ট করার পর আমি যেখানে যা যা চেঞ্জ করব এটা H2-তে অ্যাপ্লিকেবল হবে। লাইক আমি যেখানে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড চেঞ্জ করে দিচ্ছি, এরকম আপার কেস করে দিচ্ছি। তো এটা যদি আমি অন্য কোথাও করি, লাইক আমি যদি H1-এ করি, তাহলে কিন্তু এটা কাজে দিবে না। এই যে আমি চেঞ্জ করতেছি, এটা কিন্তু কোনো ইফেক্ট দিচ্ছে না। পাশাপাশি আমি টেক্সটেও যদি দিই, এটাও কিন্তু ইফেক্ট টেক্সটেরটা পড়বে, বাট আমি এই হেডিংটা তখনই লাগে যখন আমার ওই যে টেক্সট ফিল্ডে আমি একটা কন্টেন্টে যদি আমি দেখি এখানে আমি হেডিংও বসাচ্ছি, প্লাস আমি আবার নর্মাল টেক্সটও বসাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এটা প্রয়োজন পড়বে কেমন, আমি চাচ্ছি হেডিংয়ের ফন্টটা ভিন্ন হবে আর বডির ফন্টটা ভিন্ন হবে। সো আমি বডির ফন্টটা দিলাম এরকম অ্যাক্টর, আর হেডিংয়ের ফন্টটা চেঞ্জ করার জন্য আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে গিয়ে অন্য একটা সিলেক্ট করে দিব। জাস্ট H2-তে গিয়ে আমি এইভাবে সিলেক্ট করে দিব, বা হচ্ছে আমি আরেকটা দিয়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু আমি যে হেডিংয়ের ফন্টটা একরকম, মেইন টেক্সটের ফন্টটা আরেক রকম, এটা রাখতে পারতেছি। একই এলিমেন্ট দিয়ে কিন্তু আমরা টাইটেল ক্রিয়েট করতে পারতেছি, টাইটেলের আলাদা স্টাইল দিতে পারতেছি, টেক্সটের আলাদা স্টাইল দিতে পারতেছি, এবং সেই সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই আছে। সো এগুলো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। বিশেষ করে যে সাইজিং, যেগুলা সাইজিংয়ে সব একই রকম, স্পেসিংয়ে সব একই সেটিংস, বর্ডার, বক্স শ্যাডো, বাকি যা কিছু আছে শুধুমাত্র এই টেক্সটের এলিমেন্টের ক্ষেত্রে না, সমস্ত এলিমেন্টেই এই সিমিলার সেটিংসগুলো থাকে। সো আমি প্রথমবার জাস্ট সবগুলো ঠিকঠাকভাবে বলে গেলাম। ফাইনালি এই নেক্সটে আমরা যখন আরও এলিমেন্ট নিয়ে কাজ করব তখন আর এই বিষয়গুলো স্কিপ করে যাব, কারণ আমরা অলরেডি জানি যে এখানে কোথায় কী করতে হয়। লাইক এই যে অ্যানিমেশন, ফিল্টার, ট্রান্সফর্ম, বক্স শ্যাডো, বর্ডার, এটা আমি অলরেডি দেখিয়েছি। তো মোটামুটি আমি আজকে ফার্স্ট ভিডিওতে মানে ডিভি বিল্ডারের ফার্স্ট ভিডিওতে আমি ডিভি বিল্ডার সম্পর্কে পরিচয় করে দিলাম, যে ডিভি বিল্ডারে কীভাবে কী কাজ করা যায়, বা হচ্ছে এলিমেন্টগুলাতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে লেআউটগুলা বা ইচ অ্যান্ড এভরিথিং জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, ডিভি বিল্ডার দিয়ে আমরা পুরা একটা থিম ক্রিয়েটের সিস্টেমগুলো দেখব। লাইক একটা হেডার কীভাবে ক্রিয়েট করা যায়, একটা ফুটার কীভাবে ক্রিয়েট করা যায়, বা আলাদা অন্যান্য লেআউট কীভাবে ক্রিয়েট করা যায়, এগুলো আমরা দেখব। পাশাপাশি আমি ডিভি বিল্ডার একটা অ্যাড অন যেটা হচ্ছে ডিভি মেগা প্রো, এটা নিয়ে আলোচনা করব, কারণ ওটা দিয়ে হচ্ছে হেডারে আরও কিছু কাস্টমাইজেশন করা যায়। তো যাই হোক, আমি নতুন একটা অ্যাড অনের সাথে নেক্সটে আমরা থিম কাস্টমাইজেশনের কাজগুলো দেখব ডিভি বিল্ডার দিয়ে, এবং সাথে এলিমেন্টের কাজগুলোও আমরা দেখব। হচ্ছে বিভিন্ন এলিমেন্ট, যেমন আজকে টেক্সট এলিমেন্ট দেখলাম, এরকম আরও বিভিন্ন এলিমেন্টের কাজগুলো আমরা সেই সাথে দেখব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। থ্যাংকস এভরিওয়ান।